হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। H1B ভিসা বহু প্রতীক্ষিত একটি ভিসা, বহু মানুষের কাছে স্বপ্ন। H1B ভিসা একটি নন ইমিগ্রেন্ট ভিসা ফর হাইলি স্কিল্ড প্রফেশনালদের জন্য। প্রত্যেক বছর প্রায় 85,000 করে নতুন H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে। H1B ভিসার জন্য একটি লটারি হয়ে থাকে। সেই লটারিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তার জন্য কী কী ডকুমেন্টস লাগে, সেই সম্পর্কিত ডিটেল একটি ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলেতে আপলোড করে দিয়েছি এবং ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকে আমি এই ভিডিওতে বলবো যে H1B ভিসার যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে কিরম ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এই ভিডিওর মাধ্যমেতে আমি তোমাদের বলবো যে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো H1B ইন্টারভিউয়ের যাবতীয় তথ্যাবলী। চলো। লটারিতে নাম আসার পর থেকেই ভিসা ইন্টারভিউয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া উচিত। ভিসা ইন্টারভিউয়ের জন্য দুই ভাগে হয়ে থাকে। প্রথম দিন থাকে বায়োমেট্রিক এবং সেকেন্ড দিন থাকে কনসুলার ইন্টারভিউ। এই ইন্ডিয়াতে সর্বমোট 5টা জায়গাতে ইন্টারভিউটা হয়ে থাকে: কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং মুম্বাই। আমাদের হোমটাউন কলকাতা, বাট কলকাতাতে তখন কোনো সিট অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা হায়দ্রাবাদেতে আমরাই ইন্টারভিউটা দিয়ে থাকি। আমাদের প্রথম দিন বায়োমেট্রিক হয়েছিল, প্রায় টাইম নিয়েছিলাম সকাল 8:30টার সময়। আমরা নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে সেন্টারেতে পৌঁছে যাই। সেন্টারের আশপাশেতে অনেক লকার ছিল, সেই লকারেতে আমরা আমাদের মোবাইল, স্মার্ট ওয়াচ, যা কিছু ইলেকট্রনিক গ্যাজেট আছে সেইগুলোকে জমা দিয়ে আমরা তারপরেতে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা দিয়ে ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর আমাদের হাতে 10 আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে এবং চোখেরও একটা বায়োমেট্রিক নেওয়া হয়ে থাকে। সেই দিনটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং সেই দিনকে আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে কমপ্লিট একটা রেস্ট নিয়ে নিই, কারণ পরের দিনই আমাদের ছিল কনসুলার ইন্টারভিউয়ের ডেট। তো সেই দিনটার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিলাম আমরা। আমাদের সমস্ত ডকুমেন্টস আমরা কলকাতা থেকেই একদম একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে গিয়েছিলাম এবং সেই সমস্ত ডকুমেন্টসের একটা লেবেল করে নিয়েছিলাম, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন হয়ে পড়ে সেই ডকুমেন্টসটাই যাতে সাথে সাথে সাবমিট করে দিতে পারি। কারণ এক একজন ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম প্রায় টাইম লিমিট থাকে, প্রায় 3 থেকে 5 মিনিটের মধ্যেই মোটামুটি হয়ে যায়। আর ওই 5টা মিনিটই কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে। তাই ওই 5টা মিনিটের জন্য একদম নিজেদেরকে ফুললি মেন্টালি প্রিপেয়ার রাখো। তোমার ড্রেস কোডও কিন্তু ভীষণ একদম স্ট্রিক্টলি ফলো করা উচিত। ছেলেদের বলবো কি যে ডার্ক কালারের ট্রাউজার এবং লাইট কালারের শার্ট পরে যাবে, ফর্মাল শার্ট। এবং মহিলাদের জন্য বলবো শাড়ি বা সালোয়ার পরে যাবে এবং কোনো হেভি মেকআপ বা হেভি জুয়েলারি কিছুই কিন্তু থাকবে না। থাকবে তোমার সাথে তোমার কনফিডেন্ট, তোমার যে পোলাইট বিহেভিয়ার সেটা থাকবে, এবং অবশ্যই সমস্ত ডকুমেন্টস একদম প্রপারলি থাকবে, একদম প্রপার থাকবে সমস্ত ডকুমেন্টসের জন্য। কী কী ডকুমেন্টস তোমার সাথে ক্যারি করবে সেই সম্পর্কিত একটি ডিটেল ভিডিও আমার এই চ্যানেলেতে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বায়োমেট্রিকের পরের দিনই আমাদের কনসুলার ইন্টারভিউ ছিল, সেটাও হায়দ্রাবাদে। আমাদের টাইম ছিল 10টার সময়। আমরা 10টার বেশ কিছুক্ষণ আগে ওইখানে পৌঁছে গিয়েছিলাম। ওখানেও কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট, ইভেন ওয়াটার বটলও অ্যালাউ নয়। ওয়াটারের জন্য বলি, ড্রিঙ্কিং ওয়াটারের ওখানে বহু অপশান রয়েছে, তাই সেই নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই। আমরা 10টা থেকে আমাদের ইন্টারভিউ ছিল, কিন্তু কোনো একটা কারণেতে আমাদের ইন্টারভিউটা একটু পিছিয়ে যায় এবং আমাদের ইন্টারভিউটা বেশ স্মুথলি হয়ে গিয়েছিল। আমাদের হায়দ্রাবাদ সেন্টারে যেহেতু পড়েছিল এবং ওইখানেতে একসাথে প্রচুর কাউন্টার ছিল, গ্লাস উইন্ডোর ওপারেতে ওনারা সবাই বসেছিলেন এবং এপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ইন্টারভিউটা দিতে হয়েছিল। এবারে আসি কী কী কোয়েশ্চেন আসতে পারে। প্রথমেই হয় জেনারেল কোয়েশ্চেন। তোমার নাম কি, তোমার অ্যাড্রেস কোথায়, তোমার পাসপোর্ট নাম্বার, তুমি কোন কোম্পানিতে জব করছো, তোমার জব রোল কি, ডেজিগনেশন কি, তুমি কেন ইউএসএতে যাচ্ছ। এই প্রসঙ্গে তোমাকে বলতে হবে যে তুমি কি কারণে ইউএসএতে যাচ্ছ, ইউএসএতে তোমার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস কেউ আছে কি না। এই প্রসঙ্গে বলি, যদি তুমি ইউএসএতে তোমার যদি খুব ক্লোজ কেউ থাকে তবেই তুমি বলো, আদারওয়াইজ যদি কোনো দূরের কেউ থাকে তাহলে কিন্তু সেটা বলার দরকার নেই।
ইউএস থেকে তুমি ফিরবে কিনা, সেটার আনসার হলো আমার প্রজেক্ট কমপ্লিট হলে আমি ইউএস থেকে ফিরে আসব। এই রকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে। তোমার কোম্পানি প্রোফাইল কি, তুমি কোন কোম্পানিতে জব করো, ওখানে গিয়ে তুমি কত টাকা স্যালারি পাবে, ওখানেতে গিয়ে তুমি কোথায় থাকবে, তোমার সাথে তোমার যারা ডিপেন্ডেন্ট আছে স্পাউস বা চিলড্রেন তোমার সাথে অ্যাকম্পানি করবে কিনা, বা তোমার স্পাউসরা তোমার ইউএসএ যেতে ইন্টারেস্টেড কিনা, এরকম জেনারেল কোয়েশ্চেন করবে। কিন্তু সবসময়তে কিন্তু একদম সত্যি কথা বলবে, কারণ একটা যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু সেইভাবেই কিন্তু তুমি সেই জালে জড়িয়ে যাবে, তাতে কিন্তু তোমার ভিসা রিজেকশনের সম্ভাবনা প্রচুর হয়ে থাকবে। তাই প্রথম থেকেই একদম সত্যি কথা বলো, যেটা জানবে ইয়েস বলো, না জানলে সেটা একদমই না বলে দাও। কিন্তু একদম অডিবল থাকতে হবে, পোলাইট থাকতে হবে এবং সবসময়তে বি পজিটিভ। জেনারেল কোয়েশ্চেনের পরেই আসে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা। তুমি কোন কলেজ থেকে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, তোমার কি ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা তুমি পরবর্তীকালে কি কাজে লাগাবে, এরকম জেনারেল ধরনেরই কোয়েশ্চেন করে থাকে। যাদের যা ডিগ্রি বা ডিপ্লোমা যা যা আছে সেক্ষেত্রে তুমি সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো সব কিছু ক্যারি করবে, এবং তোমার যা যা ডকুমেন্টস আছে সেই সম্পর্কিত ডিটেল ভিডিও আছে, সেই ভিডিওটা যদি তোমরা ফলো করে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের মিস হওয়ার কথা নয়। যেহেতু তুমি H1B ভিসাতে যাচ্ছ আর এটা যেহেতু এমপ্লয়ার বেসড ভিসা, তাই এরপরেই আসে কোম্পানি রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। যেমন তুমি কোন কোম্পানিতে জব করো, এই কোম্পানিটা যদি একটা রেপুটেড কোম্পানি হয় লাইক উইপ্রো, IBM, TCS এরকম ধরনের যদি কোনো রেপুটেড কোম্পানি হয় তাহলে তারা অবশ্যই একটা ব্র্যান্ড নেম থাকে, এবং সেই সমস্ত কোম্পানি থেকে প্রত্যেক বছর বহু এমপ্লয়ি ইউএসএতে পাড়ি জমায়, তাই সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু অতটা প্রশ্নচিহ্ন আসে না। কিন্তু যদি একটু অনামি কোম্পানি হয় তাহলে কোম্পানি প্রোফাইল সম্পর্কে কিন্তু একটি ডিটেল আইডিয়া থাকতে হবে, সেই কোম্পানির টার্নওভার কত, কোম্পানির স্টাফ সম্পর্কে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে ডিটেল তোমাকে নলেজ রাখতে হবে, এবং এই কোম্পানিতে তুমি কী ধরনের জব করো, তোমার জব রোল কি, তোমার ইউএসএতে গিয়ে তোমার কে ক্লায়েন্ট হবে, সেই ক্লায়েন্ট থেকে তুমি কত টাকা স্যালারি পাবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি পয়েন্টস কিন্তু তোমাকে নলেজে রাখতে হবে। কারণ কোম্পানি প্রোফাইল সম্পর্কে কিন্তু ওনারা ডিটেল ইনফরমেশন নেয়, কারণ অনেক সময়তে অনেক ফেক কোম্পানি হয়ে থাকে, তারা হয়তো অনেক সময়তে কোনো কোম্পানি থাকে যেখানে H1B অ্যাপ্লাই করে থাকে, কিন্তু ইউএসএ যাওয়ার পরেতে সেই কোম্পানিকে হয়তো খুঁজে পাওয়া যায় না। সেই জন্য ওনারা এই ব্যাপারটাতে একদম শিওর হয়ে যান যে কোম্পানিটা জেনুইন কিনা, এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে কিন্তু পুরি তোমাকে নলেজেবল থাকতে হবে। এবার আমি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমাদের H1B এবং H4 ভিসার অ্যাপ্লিকেশন একসাথেই করেছিলাম। আমাদের যে বায়োমেট্রিক সেটা দুজনের আলাদা আলাদা কেবিনে হলেও আমাদের যে কনসুলার ইন্টারভিউ সেটা কিন্তু দুজনের একটাই উইন্ডোতে হয়েছিল। আমাদের H1Bর ক্ষেত্রে প্রশ্ন করেছিল এখানে কোন কোম্পানিতে জব করো, ওখানে গিয়ে ক্লায়েন্ট কোম্পানি কী হবে এবং ওখানকার স্যালারি কত হবে। আর H4 ভিসার ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিল যে কতদিন বিয়ে হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিল এবং ম্যারেজ অ্যালবাম দেখতে চেয়েছিল, এবং তখনই আমাদেরকে কনফার্ম করে দেওয়া হয়েছিল যে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং ভিসাটা পাসপোর্টটা রেখে দেওয়া হয়েছিল। এবং যেহেতু আমাদের প্রিমিয়াম ডেলিভারি অপশানটা সিলেক্ট করেছিলাম, আমি আগেই বলেছিলাম কারণটা, কারণ আমাদের ইন্টারভিউ শিডিউল হায়দ্রাবাদে ছিল এবং আমরা কলকাতায় থাকি, তাই আমাদের পাসপোর্টটা বাই পোস্টে 10 দিনের মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম উইথ স্ট্যাম্প। ইন্টারভিউ হয়ে যাবার পরেতে যদি তোমার পাসপোর্ট ওনারা নিজের কাছে রেখে দেয় তার মানে হলো তোমার ভিসাটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আর যদি পাসপোর্টটা যদি তোমাকে রিটার্ন করে দেয় তাহলে বুঝে যেতে হবে যে তোমার পাসপোর্টটা রিজেক্ট হয়ে গেছে। এই পাসপোর্টটা রেখে দিলে পাসপোর্টটা কিভাবে পাবে বলতে গেলে বলি, এই পাসপোর্ট পাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। যেহেতু আমরা কলকাতায় থাকি এবং হায়দ্রাবাদে আমাদের ইন্টারভিউ হয়েছিল, তাই আমরা প্রথমেই প্রিমিয়াম ডেলিভারি অপশানটা সিলেক্ট করেছিলাম যাতে হায়দ্রাবাদ থেকে বাই পোস্টে আমাদের পাসপোর্টটা কলকাতায় পৌঁছে যায়। এক্ষেত্রে আমাদের মনে হয় 850-র মতো চার্জ হয়েছিল। আদারওয়াইজ তোমরা যদি সেলফ পিক আপ করতে চাও তাহলে তোমরা তোমাদের যে ইউএসএর যে নিয়ারেস্ট অফিস আছে সেই অফিস থেকে গিয়েও সেলফ পিক আপ করতে পারো, বা কুরিয়ারেতেও পাসপোর্ট আনাতে পারো, যার যেটা সম্ভব সেটা সে করতে পারো। কিন্তু সেটা কিন্তু ইন্টারভিউ শিডিউল করার সময়তেই কিন্তু সেই অপশানটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি পাসপোর্ট ওনারা রেখে দেয় তাহলে তো তোমাকে মেন্টালি প্রিপেয়ার যে তুমি ইউএসএতে যাচ্ছই। তাই বি কনফিডেন্ট, বি পোলাইট অ্যান্ড বি পজিটিভ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।